হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান অন্তু ফ্রম অন্তুস জেএফএক্স আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো লোগো ডিজাইন প্রসেস নিয়ে। সো দেরি না করে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যান। লেটস রোল দ্য ইন্ট্রো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটি লোগো কিভাবে ডিজাইন করা হয়। সো খুব সাধারণভাবেই আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ক্লায়েন্ট পার্সপেক্টিভ, আরেকটা হচ্ছে ডিজাইনার পার্সপেক্টিভ। যারা ক্লায়েন্ট হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমই তারা আসলে বুঝতে পারে না যে একটা ডিজাইনের কাজ যখন দেওয়া হয় লোগোর প্রসেসটা আসলে কিভাবে হয় বা লোগোর কাজটা আসলে কিভাবে করা হচ্ছে। সো আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে খুব ইজিলি জিনিসটাকে এক্সপ্লেইন করতে যে কিভাবে আসলে কাজটা হয় বা হওয়া উচিত, বা কি প্রসেস ফলো করলে একজন ডিজাইনার খুব ইজিলি একটা লোগোকে মানসম্মত এবং রিলেভেন্ট আকারে উপস্থাপন করতে পারে। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ অথবা ডিসকভারি। ডিসকভারি ফেজে আমরা মূলত যেই কাজটি করে থাকি, আমরা যখন কাজটা পাই বা ক্লায়েন্টের সাথে যখন আমাদের কথা শুরু হয় তখন আমরা ক্লায়েন্টদের কিছু কোয়েশ্চেন করি। যেমন ক্লায়েন্ট নর্মালি আমাদের ফোনে হতে পারে বা সামনাসামনি হতে পারে, তারা আমাদেরকে বলে যে এরকম আমার একটা লোগো করতে হবে, আপনি করতে পারবেন কিনা, বা এই ধরনের কোয়েশ্চেন করে থাকে। তখন আমরা বলি হ্যাঁ পারবো। সো আমরাও কিছু কোয়েশ্চেন করি, যেমন কোয়েশ্চেনগুলো থাকে এরকম: এটা কি ধরনের ব্র্যান্ড, এটা কোন ধরনের কোম্পানি, বা আপনি এটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান আফটার 5 ইয়ার্স, আপনার কি কোনো প্রেফারেন্স আছে কিনা, সেটা হতে পারে কালারের প্রেফারেন্স, সেটা হতে পারে কোনো এলিমেন্টের প্রেফারেন্স। ওভারঅল এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করে থাকি, এবং পাশাপাশি তাদের যে ইউজার বেস বা তাদের যে টার্গেট অডিয়েন্স, তাদের টার্গেট অডিয়েন্সটা কোথায় থাকে, সেই বিজনেসটা কি সার্ভিস বেস না প্রোডাক্ট বেস, এই জিনিসগুলো সম্পর্কেও আমরা কিন্তু ক্লায়েন্টদের কাছ থেকে জিজ্ঞেস করে থাকি। প্রসেস 2তে আমরা হচ্ছে মূলত ক্লায়েন্টদের কাছ থেকে যে ব্রিফটা পাই সেই ব্রিফটাকে প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে রিসার্চের কাজটা শুরু করি। ধরা যাক এটা যদি একটা ক্লোদিং ব্র্যান্ড হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, সে যেই ধরনের ক্লোদিং সেল করতে চায় সেই ধরনের রিলেভেন্ট কোনো রেফারেন্স নেটে অ্যাভেলেবল আছে কিনা, বা এই জিনিসটাকে প্রপার কোনো স্ট্রাকচার ফলো করে কাজটা হয় কিনা ইন্ডাস্ট্রিতে। এই রিসার্চের মাধ্যমে আমরা হচ্ছে কেস স্টাডিগুলো দেখে ওখান থেকে ফাইন্ডিংসগুলো বের করতে পারি। সো ব্রেইনস্টর্মিং প্রসেসে আমরা মূলত যেই রিসার্চের আমাদের যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো দ্বারা বিভিন্ন জায়গা থেকে আমরা যে জিনিসগুলো পেলাম, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা হচ্ছে মুড বোর্ডিং করতে পারি। স্কেচিংয়ের মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি ক্লায়েন্টের কাছ থেকে, এবং আমরা নিজেরা যে রিসার্চ করেছি এবং আমাদের ব্রেইনস্টর্মিং করার পরে আমাদের যে আইডিয়াগুলো বের হয়েছে, ওইগুলোর সম্মিলিতভাবে আমরা হচ্ছে জিনিসটাকে স্কেচ করে আমরা একটা জায়গায় নিয়ে আসি। এবং স্কেচিং করার সময় ডেফিনেটলি আমরা অনেক ধরনেরই স্কেচ করে থাকি। এমনও হতে পারে সেটা আউট অফ দ্য বক্স কিছু আমরা ট্রাই করে দেখতে পারি। এটা তো জাস্ট স্কেচ কম সময়ে করা যায় বা কম টাইমে আমরা করার জন্য আমরা করতেই পারি, সো দ্যাট আমরা যাতে নেক্সট লেভেলে যেতে পারি। ডিজাইন স্টেপে আমরা এরপরে প্রবেশ করি, এবং ডিজাইনের জন্য আমরা সবাই জানি ইলাস্ট্রেটর খুবই পপুলার ভেক্টরের জন্য এবং লোগোর জন্য। ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা হচ্ছে ডিজাইন প্রসেসটা শুরু করি। আমরা যে স্কেচটা করেছি ওই জিনিসগুলোকে আমরা ডিজিটালি তোলার মাধ্যমে ডিজাইনের কাজটি শেষ করতে পারি। একটা লোগো যখন আমরা ডিজাইন করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অথবা ডিফারেন্ট কালারে, সেই লোগোটাকে কি আমরা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব? প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা উপলব্ধি করেছি, আমার অসংখ্য ক্লায়েন্ট আছে যাদেরকে আমি এরকম জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে পাঠিয়েছি লোগো। ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই ফিডব্যাক থাকে যে এটাকে আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, বা এটাকে আরেকটু কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি যেই জিনিসটা ফলো করার চেষ্টা করি সবসময়, একটা প্রপার ওয়েতে কিভাবে প্রেজেন্ট করা যায় লোগোটাকে, এবং সেটার মাধ্যমে আমরা মকআপের সাহায্য নিতে পারি। এর ফলে ক্লায়েন্ট হচ্ছে তার ওই ভিশনটা দেখতে পারে। কারণ একজন ডিজাইনার যখন ডিজাইন করে সেও কিন্তু একটা ভিশন দেখে যে আমি যে লোগোটা ডিজাইন করছি এই লোগোটাকে আমি কোথায় দেখতে চাই। তো ক্লায়েন্টেরও যাতে ওই ক্লিয়ারিটিটা থাকে, এই জন্য হচ্ছে মকআপটা খুবই ইম্পর্ট্যান্ট। 3 ধরনের মকআপ আপনারা করবেন অ্যাটলিস্ট। সেটা হচ্ছে খুবই ছোট সাইজের লোগোটা যেইখানে থাকবে
ওইটার জন্য যেমন ফেভ আইকন বা মোবাইলের অ্যাপের আইকন এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো লোগোটা ছোট করলেও লোগোটা ভিজিবিলিটি আছে কিনা এই জিনিসটা চেক করার ক্ষেত্রে খুব ইজি হয়। আরেকটা হচ্ছে মিডিয়াম সাইজ, আর লাস্টলি যেই সাইজটা আমরা করি সেটা হচ্ছে বিগার সাইজ। বোথ সাইজই যখন আমরা কম্পেয়ার করে দেখি যে হ্যাঁ এই লোগোটার ভিজিবিলিটি সব সাইজেই ঠিক আছে, তখন গিয়ে আমরা হচ্ছে লোগো ডেলিভারির ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রেজেন্টেশনটা করেছি প্রেজেন্টেশনটাকে ক্লায়েন্টদের সামনে তুলে ধরি এবং ক্লায়েন্টদেরকে প্রপার এক্সপ্লেনেশন দেই আপনার লোগোটা ডিফারেন্ট জায়গায় কেমন লাগছে। তখন ক্লায়েন্ট আরেকটা ডিফারেন্ট ভিশন পায় যে হ্যাঁ আমি যাকে কাজটা দিয়েছি সেই কাজটাকে আমি যেই ভিশন দেখছিলাম ওই অনুযায়ী আমি হচ্ছে দেখতে পারতেছি। ক্লায়েন্টের জন্য অনেক ইজি হয় ভিজুয়ালাইজ করতে। তো দেখা যায় এই প্রসেসগুলো যদি একজন ডিজাইনার ফলো করে সেক্ষেত্রে তার লোগো অ্যাকসেপ্ট হওয়া বা তার ডিজাইনের গ্রহণযোগ্যতা বাড়ার চান্সটা খুবই বেড়ে যায়। সো আমি এই জিনিসগুলো ফলো করে আমি রেজাল্ট পাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই এই স্টেপগুলো ফলো করবেন এবং এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আমরা যখন একটা ডিজাইন করি তখন আমরা চিন্তা করি যে আমাদের ডিজাইনটা কমপ্লিটলি ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ হবে, যেটা কখনোই সম্ভব না। কারণ আপনি আপনার জীবনে যা ডিজাইন দেখেছেন বা আপনার মাথায় যেই টাইপের ভিজুয়ালগুলো আছে ওই জিনিসগুলোকেই আপনি হচ্ছে ডিজাইনে কনভে করতে পারবেন। এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না সাধারণত। সো এই জিনিসগুলো সম্পর্কে আমার ক্লিয়ারিটি ছিল না। আমি যখন ক্রিয়েটিভিটি নিয়ে রিসার্চ করি এবং ক্রিয়েটিভিটিটা আসলে কি, আমরা যে বলি যে একটা লোগো ক্রিয়েটিভ বা একটা ডিজাইন ক্রিয়েটিভ, এটা আসলে আমরা কিভাবে বলি আমি খুব ভালোভাবে বুঝেছি একটা বইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আমার রিকমেন্ড থাকবে আপনারা যারা এই বইটা পড়েননি বইটা পড়বেন। আমি খুব সংক্ষেপে যদি বলি এই বইটাতে একটা জিনিস ছিল সেটা হচ্ছে গুড থেফট আর ব্যাড থেফট। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুড থেফট কারা এবং ব্যাড থেফট কারা। সো একটা জিনিস ক্রিয়েটিভ তখনই হয় যখন হচ্ছে আপনি ডিফারেন্ট ইমেজের কম্বিনেশনকে আপনি হচ্ছে অনুকরণ করে আপনি যখন একটা ডিজাইন করবেন, এক জায়গা থেকে যদি আপনি ডিজাইনটা কপি করেন ওটা কিন্তু কখনোই মানসম্মত হবে না। সো এই জন্য আপনারা যেটা করতে পারেন, ডিজাইনটা যখন হয়ে যাবে আপনাদের ফিফথ স্টেপে, ডিজাইনটা হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু ডিজাইনটাকে অবশ্যই ইমেজ সার্চের মাধ্যমে চেক করবেন। চেক করে দেখবেন যে এই ইমেজটা কি কোথাও এক্সিস্ট করে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক রিব্র্যান্ডিং দেখতে পাই বা অনেক লোগো ডিজাইন দেখতে পাই যে জিনিসগুলো আমরা পরে হচ্ছে বের হয়ে যায় যে এটা তো আরেক জায়গায় আছে বা এক্সিস্ট করে, এই জিনিসটা তো অন্য আরেকটা ব্র্যান্ডের লোগোর সাথে পুরোপুরি মিলে যায়। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ইমেজ সার্চের মাধ্যমে আমরা ডিজাইনটা যখন কমপ্লিট হবে প্রেজেন্টেশনের আগে তখন হচ্ছে আমরা জিনিসটাকে ভেরিফাই করে চেক করতে পারি যে আমি যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা কি কোথাও এক্সিস্ট করে কিনা। এটার কারণ হচ্ছে আপনি যখন ডিজাইন করছেন আপনি যেই থিঙ্কিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যেই প্রসেসটা ফলো করে যাচ্ছেন, একটা মানুষ সেম প্রসেস ফলো করে যেতেই পারে এবং ডিজাইনটা কপি হতেই পারে। এটা কিন্তু আপনি ইচ্ছা করে করতে পারেন অথবা ইচ্ছা না করে করলেও অনেক সময় দেখা যায় আমরা এরকম দেখতে পারি যে এরকম হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি বলবো ডেফিনেটলি আপনারা ইমেজ সার্চ দিয়ে চেক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে আপনার ডিজাইনার ফ্রেন্ড অথবা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ মি রাকিব হাসান অন্তু from Ontu's GFX signing off.